নদিয়ায় বাংলাদেশ সীমান্তে বাংকার ঘিরে রহস্য। কার জমিতে তৈরি হলো বাংকার, কে করলো, কতদিন ধরে একের পর এক বাংকার তৈরি হলো, কারো কেন নজরে পড়লো না এভাবে একের পর এক বাংকার তৈরি হলো? চোরাচালান অনুপ্রবেশের জন্যই কি এই সব বাংকার, নাকি এর পিছনে নাশকতারও ছক ছিল? উত্তর খুঁজছে বিএসএফ। নদিয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়া, পাশেই ভারত বাংলাদেশ সীমান্ত। সীমান্ত থেকে 2 কিলোমিটার দূরে চারটি বাংকার। শনিবার এইসব বাংকারের খোঁজ পায় বিএসএফ, যা ঘিরে শোরগোল পড়ে যায়। সীমান্তের কাছে জমি, তাতে 4টি বাংকার। এইসব বাংকার নিয়ে নানা প্রশ্ন, অনেক রহস্য। কার জমিতে বাংকার? স্থানীয়দের দাবি এলাকারই ঘোষ পরিবারের জমিতে বাংকারগুলি তৈরি হয়েছিল। জমির মালিক সুশান্ত ঘোষ এবং গিরি ঘোষ। গ্রামে তাদের কারো দেখা মেলেনি। জমিগুলো শরিকদারের। শরিক বলতে আপনাদের? আমার ওই শ্বশুরের ভাইরা। এই যে জমি যেখানে এইসব চারটে বাংকার উঠতে, সেই জমিগুলো কি আপনাদের মধ্যেই পর শরিকদের মধ্যে? আমাদের এখন ভাগ হয়নি, নামেও হয়নি, আমরা কি করে বলবো বল? সুশান্ত বাবু কোথায় আছে? ও তো বৈষ্ণব হয়ে চলে গেছে, এখন কোথায় থাকে যায়নি। ঘোষ পরিবারের দাবি এটা শরিকি জমি, নির্দিষ্ট করে কেউ জমির মালিক নন। আমরা কেউ মাঠে যাই না, আমাদের ব্যবসা। আমার শ্বশুর বুড়ো মানুষ, আশেপাশে যে জমি আছে আমাদের সব লিজ দেওয়া আছে। ওই যে জমিগুলো, ওগুলো কি লিজ দেওয়া জমি? লিজ দেওয়া মানে মালিক আপনারাই, শরিকি? শরিক আমাদের জমি আমাদের না, আমাদের দাদু শ্বশুরদের জমি। 500 মিটারের মধ্যে 4টি বাংকার, 3টিতে ইটের গাঁথনি, একটিতে আবার লোহার কন্টেনার। এখানেই প্রশ্ন, কতদিনে তৈরি হয়েছে বাংকার? অনেকে বলছেন 8 মোবার দিয়ে মাটি খুঁড়লে এরকম একটা বাংকার তৈরি করতে কয়েক ঘন্টা লাগবে, আর কোদাল দিয়ে মাটি কাটলে 15-16 জন শ্রমিকের অন্তত 2 দিন লাগবে। এটা করতে কত লেবার লাগবে? 15-16টা লেগে যাবে, 2 দিন লাগবে। জেসিবি দিয়ে কাটতে লাগলে এই ঘন্টা দেড়েক লাগবে। অনেকেরই প্রশ্ন, সীমান্তের 2 কিলোমিটারের মধ্যে 4টি বাংকার তৈরি করা হলো, কেউ টের পেলেন না কেন? 3টি বাংকার থেকে প্রায় 1.5 কোটি টাকার কাশির সিরাপ উদ্ধার হয়েছে। তাহলে কি কাপ সিরাপ পাচার করতে এরকম বাংকার? শুধুই কি চোরাচালান লক্ষ্য, নাকি বাংকার তৈরির পেছনে নাশকতার ছক? গত কয়েক মাস ধরে অস্থির বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ বেড়ে গিয়েছে, যা দেখে অনেকেই এ প্রশ্নও তুলছেন, বাংলাদেশে অনুপ্রবেশকারীদের আশ্রয় দিতেই কি এইভাবে সীমান্তের কাছে বাংকার? এই বাংকারটি দেখুন। প্রথমে ঘর, সেই ঘরে গোপন কুঠুরি, বড়সড় বাংকার। এই ঘর থেকে মদের বোতল উদ্ধার হয়েছে, আর ঘরের বাইরে থেকে উদ্ধার হয়েছে তাস। রবিবার মাঝদিয়ায় তল্লাশি চালায় বিএসএফ। বাংকারগুলি খতিয়ে দেখেন জওয়ানরা। বিএসএফ এর পাশাপাশি এদিন বাংকারগুলি দেখেন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসাররাও। কৃষ্ণগঞ্জ থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। বাংলাদেশে অশান্তি, আর সেই অশান্তির প্রভাব সীমান্ত পরিবহনেও। যে ছবি আপনাদের দেখাচ্ছি, গেদে সীমান্তের ছবি, যেখানে লোকসানে সরব ব্যবসায়ীরা। আগে প্রতিদিন 2,500 থেকে 3,000 মানুষের যাতায়াত ছিল। পালা বদলের পর দিনে 300 জন সীমান্ত দিয়ে যাতায়াত করেন। ভিসার সমস্যার জন্য কমেছে যাতায়াত, আর তাতেই সরব ব্যবসায়ীরা। ব্যবসা খুব খারাপ, খুবই খারাপ, 2 দেশের কারণে আর কি। সেই কারণেই ভিসা একটা বিশাল সমস্যা। সেই ভিসা ভারত সরকারও সেইভাবে দিচ্ছে না, আর পাশাপাশি এরা দেখা দেখি এরাও মানে বাংলাদেশ সরকারও সেইভাবেই রেস্ট্রিকশন এনেছে আর কি। তখন ইন্ডিয়ান অ্যাভারেজ প্রায় 3 থেকে 3,500 প্যাসেঞ্জার প্রতিদিন আপ ডাউন হতো এই গেদে চেকপোস্ট দিয়ে। এখন কত প্যাসেঞ্জার? এখন এই 1-150 এসে ঠেকেছে আর কি। কার্যত এই চেকপোস্ট কেন্দ্রিক যে প্যাসেঞ্জারদের যাওয়া আসার, চার দোকান, অন্যান্য ব্যবসা বাণিজ্য সবই খুবই খারাপ। আমি চেন্নাই যাবো। চিকিৎসা করো? হ্যাঁ, এখন এটা তো একটা দেশের পার্শ্ববর্তী দেশের গভর্নমেন্ট চেঞ্জ হইলে আর এক পার্শ্ববর্তী দেশের ভিসা একটু সমস্যা হবে, এটাই স্বাভাবিক নিয়ম। এটা তো অস্বাভাবিক চোখে দেখলে হবে না। এখন এটা উভয় দেশেরই ধরেন যে সিদ্ধান্ত যে আপাতত বন্ধ থাক,
এটা তো বাংলাদেশের একার সিদ্ধান্ত না, কিংবা ইন্ডিয়ার একার সিদ্ধান্ত না। এবার যে খবরের দিকে নজর রাখবো, জলঙ্গিতে ধৃত বাংলাদেশি চোরাপথে ভারতে প্রবেশের আগেই গ্রেফতার সরকার পাড়া এলাকা থেকে অভিযুক্তকে পাকড়াও করা হয়েছে। ধৃত সফিকুল মন্ডল বাংলাদেশের কুষ্টিয়া জেলার বাসিন্দা। যেমনটা জানা যাচ্ছে, ওই বাংলাদেশিকে জলঙ্গি থানার হাতে তুলে দেয় বিএসএফ। দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালীতে তৃণমূল নেতাকে গুলিকাণ্ডে গ্রেফতার এক। সাতগাছিয়ার সোনাপুর গ্রাম থেকে ধৃত প্রীতম ভোর। বাইকে যাওয়ার সময় দুষ্কৃতীদের গুলি, বাকি অভিযুক্তদের লুকিয়ে রাখতে সাহায্য প্রীতমের। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সমীর রয়েছে, সমীরের কাছ থেকে একটু বিস্তারিতভাবে জানতে চাইবো এই অপরাধের মোটিভ সম্পর্কে কি কিছু জানা যাচ্ছে সমীর? দেখো সানিক, দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ 2 নম্বর ব্লকের নোদাখালীতে তৃণমূলের যে শুট আউট হয়েছিল সেই কাণ্ডে সাতগাছিয়া বিধানসভার সোনারপুর গ্রাম থেকে গ্রেপ্তার করেছে এক। ডায়মন্ডহাওড়ার জেলা পুলিশ সূত্রে জানা গেছে ধৃত নাম প্রীতম ভোর, 21 বছর বয়স। সামগ্রিক ঘটনা মূল আসামিদের প্রীতম তার আমতলার একটি বাড়িতে আত্মীয় বাড়িতে লুকিয়ে রাখা হয়েছিল, লুকিয়ে সাহায্য করেছিল। পুলিশ জেলাতেই প্রীতম জানিয়েছে অভিযুক্ত গতকাল রাতেই তারা আজকের বাড়ি ছেড়ে আবার পালিয়ে গেছে। পাশাপাশি মূল এখনো দাবি এই সমগ্র ঘটনায় সিন্ডিকেটের বিষয় নিয়ে কেন্দ্র করেই তবেই তদন্ত ঘটেছে। তদন্তের সাথে এখনো মূল আসামিদের নাম প্রকাশ করছে না ডায়মন্ডহাওড়া জেলা পুলিশ। প্রীতমকে আজ লিখিতভাবে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে এবং আলিপুর আদালতে পাঠানো হয়েছে এবং 326/307/201 25/27 আর্মস অ্যাক্ট দেওয়া হয়েছে তাকে, দিয়ে আজকে আলিপুর কোর্টে পাঠাবে। পাশাপাশি যে কৃষ্ণ মণ্ডল শারীরিক অবস্থা তার একটু ভালো স্থিতিশীল এবং সূত্র মারফত জানা যাচ্ছে সে এখন ভালো আছে এবং আরো যাদের খোঁজ চলছে, পুলিশ এখন তাদের বৃত্তান্ত বলতে চাইছে না যতক্ষণ একে পিসিতে নেওয়া হবে না। ধন্যবাদ সমীর। ভালো আছে, কিন্তু আইসিইউতে আছে, তার বিপদটা কেটে গেছে। কটা গুলি লেগেছিল? একটা। ভয় তো থাকবেই, ভয় আছে, ভয় নেই। আমার দেওয়ার বিচার পাক এখানেই বা এরকম হবে, এইসব প্রজেক্টের সব জল ফলের পাইপ লাইনের এইসব তো ব্যবসা করে। আর এরই মধ্যে হাওড়ার দিকে নজর রাখবো। হাওড়ার পদ্মপুকুরে লাইনচ্যুত জোড়া ট্রেন, রেলইয়ার্ডে ঢোকার মুখে লাইনচ্যুত দুটি ট্রেন। শালিমার সাঁতরাগাছি স্টেশনের মাঝে দুর্ঘটনা, দুটি ট্রেনেরই দুটি করে বগি লাইনচ্যুত। ট্রেনে যাত্রী না থাকায় বড় সড় দুর্ঘটনা থেকে রক্ষা। দুর্ঘটনার জেরে লেভেল ক্রসিং বন্ধ হয়ে থাকায় ভোগান্তির সম্মুখীন হন সাধারণ মানুষ। কোনা এক্সপ্রেসওয়েতে তীব্র যানজট। হাওড়ার পদ্মপুকুরে জোড়া ট্রেন লাইনচ্যুত হওয়ায় ভোগান্তির শিকার সাধারণ মানুষ। কেননা ট্রেনে কোনো যাত্রী ছিলেন না, বড়সড় ক্ষয়ক্ষতি হয়তো হয়নি, কিন্তু লেভেল ক্রসিং এই ট্রেন দুর্ঘটনার জেরে বন্ধ করা সম্ভব হয়নি, যার কারণে কোনা এক্সপ্রেসওয়েতে দীর্ঘক্ষণ যানজট হয়ে থাকে। ঘুমিয়ে পড়ার বাহানা ডাক্তারের, 48 ঘন্টা ডিউটি করায় ঘুমিয়ে পড়ার বাহানা। হিট অ্যান্ড রানে গ্রেফতার ডাক্তারের জামিন। শিয়ালদা আদালতে জামিন ডাক্তারের। বিটি রোডে ডাক্তারের গাড়ির ধাক্কায় মৃত ভ্যান চালক। অভিযুক্ত ডাক্তারকে গ্রেফতার করে পুলিশ। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন, অমিতের কাছ থেকে জানতে চাইবো। অমিত, অনিচ্ছাকৃত খুনের ধারা হয়তো পুলিশের তরফে যোগ করা হয়েছিল, কিন্তু তাতেও জামিন পেলেন কিভাবে এই ডাক্তার? আদালতে কি হলো? দেখো, জামিনযোগ্য ধারাতে মামলা রুজু করা হয় এমনটাই পুলিশের কাছে দাবি করেন অভিযুক্ত জুনিয়র চিকিৎসকের তরফে যিনি আইনজীবী ছিলেন আদালতের কাছে, এবং একই সঙ্গে 48 ঘন্টা বেশি সময় ধরে ডিউটি করার কারণে যখন তিনি গাড়ি চালাচ্ছিলেন সে সময় তার চোখ বন্ধ হয়ে আসে ক্লান্তি অনুভব করার জন্য, এবং সেই জায়গা থেকে ধাক্কা লাগে এমনটা কিন্তু আদালতের কাছে দাবি করেন অভিযুক্ত জুনিয়র চিকিৎসকের আইনজীবী। পরেই জুনিয়র চিকিৎসককে জামিন দিয়েছে 2,500 টাকা ব্যক্তিগত বন্ড। বেশ, আর এই ঘটনায় হিট অ্যান্ড রানে ধৃত চিকিৎসকের জামিন হলো আদালত থেকে। অমিতের কাছে আরো একবার যাব। এই গোটা ঘটনায় একটা চাঞ্চল্য তো অবশ্যই ছড়িয়েছে, কেননা গোটা ঘটনায় এমনি ক্ষয়ক্ষতি বা কোনো
সম্পত্তি, সরকারি সম্পত্তি ধ্বংস, কোনো কিছু হলো একরকম, কিন্তু এক্ষেত্রে দেখা গেল এই গাড়ির ধাক্কায় একজন ভ্যান চালকের মৃত্যু হলো। যদি কেউ 48 ঘন্টা ধরে কেউ যদি রেস্ট না নিয়ে থাকেন, সেক্ষেত্রে তিনি গাড়ি চালাতে গেলেন কেন? অর্থাৎ এটা কি কোথাও গিয়ে আদালতে দাঁড়িয়ে তার একটা বাহানাই গ্রাহ্য হলো? डॉक्टर আছে ডক্টরের গাড়ি আছে ये ड्राइवर जो है डॉक्टर का गाड़ी डॉक्टर का गाड़ी অমিতের কাছে আরো একবার যাব, অমিতের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি আমরা। অমিত, একটা প্রশ্ন তোমার কাছে রাখতে ইচ্ছা করছে ক্ষেত্রে, কেননা 48 ঘন্টা যদি কেউ বিশ্রাম না পেয়ে থাকেন, সেক্ষেত্রে তিনি গাড়িটা চালাতে গেলেন কেন? অর্থাৎ সেক্ষেত্রে তার একটা নেগলিজেন্স তো অবশ্যই ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আদালতে তার কোথাও গিয়ে সেই বাহানাই কি একটা গ্রাহ্য হলো? দেখো, এখানে প্রথম কথা হচ্ছে যে সেকশনগুলোতে অবনতি করা হয়েছে সেখানে জামিনযোগ্য ধারাতে, সেখানে নন বেলেবল সেকশন নিয়ে আমরা আদালতে দাবি করা হয়। অন্যদিকে জামিনের জন্য যখন সওয়াল করা হয় তার আইনজীবী তরফে, সেক্ষেত্রে সরকারি আইনজীবী কিন্তু আদালতে সেক্ষেত্রে কিন্তু জামিনের বিরোধিতা করা হয়নি। এবং অন্যদিকে 48 ঘন্টা ডিউটি করার কারণে তিনি ক্লান্ত হয়ে পড়লে এই বিষয়টা আদালতের কাছে আনা হয়। সেই জায়গা থেকে প্রশ্ন যেমন রয়েছে যে 48 ঘন্টা ডিউটি করার পর তিনি যখন ক্লান্ত তিনি গাড়ি চালাচ্ছিলেন কেন, এই প্রশ্ন কিন্তু উঠে আসছে। এবং আদালতে আজকে দেখা গেল যে জুনিয়র চিকিৎসকের তরফে যিনি আইনজীবী ছিলেন তিনি বারবার কিন্তু এই 48 ঘন্টা ডিউটি এবং তিনি ক্লান্ত এই বিষয়টি তিনি বারবার কিন্তু আদালতের কাছে জানান। একই সঙ্গে তার আইনজীবী তরফে আদালতে যে দাবি করা হয়েছে যে নন বেলেবল সেকশন রয়েছে, অর্থাৎ জামিন যোগ্য ধারাতে যেহেতু মামলাগুলো করা হয়েছে, সেই জায়গা থেকে জুনিয়র চিকিৎসকের জামিন দেওয়া হয় এই মর্মে কিন্তু আবেদন করা হয়েছিল। সেই জায়গা থেকে আদালত জামিন দিয়েছে 2,500 টাকা ব্যক্তিগত বন্ধে। তবে যে প্রশ্নটা উঠছে যে ক্লান্ত থাকাকালীন সে নিজে কেন ড্রাইভ করতে গেল বা অন্য কেউ গাড়ি চালালো না কেন, এই প্রশ্নগুলো কিন্তু উঠছেই। ধন্যবাদ। আমাদের সাবমিশন ছিল যে ওটা সেকশনটা বেলেবল সেকশন ছিল। বেলেবল সেকশন থাকাকালীনই কোর্ট ওটা বেল কনসিডারেশন করেছে যে উনি অনেকক্ষণ ডিউটি করেছেন, টানা 48 ঘন্টার মতন উনি ডিউটি করেছেন, করে বাড়ি ফিরছিলেন। একটা দুর্ঘটনা ঘটেছে, তাতে ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল। কোর্ট ওর বেলটা মঞ্জুর করা হয়েছে, ওনাকে 1,000 টাকা বেল বন্ডে ওকে জামিনে মুক্ত করা হয়েছে।